হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আপকামিং পুলিশ কনস্টেবল আর কেপি কনস্টেবল পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য রোজ ম্যাথের ক্লাস নিয়ে এসেছি। আজকেও 30টি ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে এসেছি। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইউপি পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, বিহার পুলিশ আর আমাদের রাজ্যের পুলিশ পরীক্ষা এসেছিলো। তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই যতদিন না পুলিশ পরীক্ষা তোমাদের হচ্ছে, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ক্লাসগুলো দেখো। আশা করি প্রত্যেকটা ক্লাস দেখলে 2 মাস বা 3 মাস পরে যদি এক্সাম হয়, তখন দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তোমরা নিজেরাই কিন্তু আন্দাজ করতে পারবে। আর অবশ্যই প্রত্যেকটা অঙ্ক সুপার শর্টকাট ট্রিক্স, সাথে কিন্তু তোমাদের ডিটেলস বুঝিয়ে দেবো, বুঝতে কোনো অসুবিধা হবে না। আর অঙ্কগুলো একবার দেখবে, প্রত্যেকটাই কিন্তু ভালো মানের অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক পরীক্ষা আসার মতো, কারণ প্রিভিয়াস ইয়ার পরীক্ষা এসেছিলো। তো ফার্স্ট যে অঙ্কটা রেখেছি, এটা কিন্তু ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা এসেছিলো। দেখো কি বলছে এখানে, 1 বিয়োগ 2 যোগ 3 বিয়োগ 4 যোগ 5 বিয়োগ 6 যোগ 7 বিয়োগ 8, এই ক্রমানুসারে 1000 পর্যন্ত সংখ্যার মান কত হবে। ঠিক আছে, তো এইভাবে যোগ বিয়োগ করে কিন্তু অঙ্কটা করা যাবে না। জাস্ট এখানে আমরা একটা সিম্পল ট্রিক্স ইউজ করব। দেখো 1 বিয়োগ 2, এখানে দুটো সংখ্যার একটা আমরা জোড়া পেলাম। এরপরে 3 বিয়োগ 4, এরপরে দুটো সংখ্যার একটা জোড় পেলাম, প্লাস 5 বিয়োগ 6, একটা জোড় পেলাম। এরপরে 7 বিয়োগ 8, আরেকটা জোড় পেলাম। তো এইভাবে ডট 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 করতে করতে কত পর্যন্ত, 1000 পর্যন্ত সংখ্যা আছে। ওকে, তো 1000 পর্যন্ত সংখ্যার আমরা কটা জোড় পাবো? 1000 পর্যন্ত সংখ্যা দেখো, আমরা 1000কে যদি 2 দিয়ে ভাগ করি, কারণ দুটো সংখ্যার একটা পেয়ার তৈরি হচ্ছে, জোড় তৈরি হচ্ছে, তাহলে এরকম আমরা 500টা জোড় পাবো। ওকে, তাহলে আমরা এখানে 1-এর জায়গায় কী লিখে দেবো, 1-এর জায়গায় 500 লিখে দেবো। ওকে, তাহলে কারণ আমরা 500 পর্যন্ত এরকম পেয়ার পাবো, জোড় পাবো। এখন প্রত্যেকটা জোড়কে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি পাচ্ছি দেখো, -2 থেকে 1 চলে গেলে থাকে -1। এরপরে প্লাস -4 থেকে 3 যদি বিয়োগ করি, তাহলে -1, মাইনাসে প্লাসে -1। তো এইরকম আমরা প্রত্যেকটা জোড় থেকে -1 পাবো। এরকম কতগুলি -1 পাবো? 500 পর্যন্ত কিন্তু আমরা কি পাবো, -1 পাবো। ঠিক আছে, 500 পর্যন্ত -1 পাবো। তাহলে টোটাল কটা -1? 500টা -1। আর প্রত্যেকটা -1কে যদি আমি জুড়তে থাকি, তাহলে আমরা কত পাবো? 500 পর্যন্ত 1 যদি জুড়তে থাকি, মনে করো 1 + 1 + 1, তাহলে 500ই পাবো। তো 500টা -1 মানে -500 পাবো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক ধীরে আস্তে আস্তে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। এরপরে এই যে বিভাজ্যতার নিয়ম, ডিভিজিবিলিটি রুল, এখান থেকে একটা অঙ্ক থাকবে। এখন 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যদি মনে করো একটা সংখ্যা আমি নিই 81, এই 81 সংখ্যাটা তোমরা সবাই জানো 9 দিয়ে বিভাজ্য, কিন্তু এটা চেক করার ট্রিক্স কি? দেখো, এই 81 সংখ্যাটা দুটো ডিজিট বা অঙ্ক দিয়ে তৈরি। সেই ডিজিটগুলো কি? একটা ডিজিট হচ্ছে 1 আর একটা ডিজিট হচ্ছে 8। এখন দুটো অঙ্ক বা ডিজিটকে তুমি যোগ করে দাও, যোগ করে কী পাচ্ছ? 9। এখন দুটো ডিজিটকে বা যে কোনো ডিজিট থাকতে পারে একটা সংখ্যায়, সেই ডিজিটগুলো যোগ করে যদি যোগফলটা 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু কী হবে? 9 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো, এদের ডিজিট যোগ করে আমি 9 পেয়েছি, আর 9 তো 9 দিয়ে ভাগ যায়, তার মানে কি 81 9 দ্বারা বিভাজ্য। এখন দেখো, এই স্টার চিহ্নিত স্থানে সর্বনিম্ন কোন সংখ্যাটি রাখলে বিভাজ্য হবে। এখন আমাদের ডিজিটগুলো যোগ করি, 4 + 5 যোগ করলে 9 আসছে, তাহলে 4 আর 5 কাটো। এরপরে দেখো, 6 আর 3 যোগ করলে 9 হয়, তাহলে 6 আর 3 কাটো। তাহলে যে সংখ্যাগুলো যোগ করে আমরা 9 পাবো, সেটা আমরা কেটে দেবো। কেন কেটে দেবো? কারণ তোমরা জানো 9কে 9 দিয়ে ভাগ করলে কী থাকে? ভাগশেষ 0 থাকে, 9কে 9। তো এরকম 9 পেলে আমরা কিন্তু কেটে দেবো, এটা কিন্তু মনে রাখবে। এরপরে দেখো কী থাকছে, 1 স্টার আর হচ্ছে 0। এখন দেখো, এই স্টার চিহ্নিত স্থানে কত বসালে সেই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে। তো 1 তো আছে, আর তার সাথে যদি আমি 8 যোগ করে দিই, তাহলে কত হচ্ছে? 9, আর 9 9 দিয়ে বিভাজ্য, তার মানে এই স্টার চিহ্নিত স্থানে কত হবে? 8 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমি স্টার চিহ্নিত স্থানে 7 রাখতাম, তাহলে 1 + 7 কত হয়? 8 হয়। আর 8কে কি 9 ভাগ করতে পারে? সম্পূর্ণরূপে পারে না। তো স্টার চিহ্নিত স্থানে বাকি যে কোনো সংখ্যা রাখলে কিন্তু সেটা 9 দিয়ে ভাগ যাবে না, শুধুমাত্র এই 8 রাখলেই কিন্তু এই সংখ্যাটাকে কে ভাগ করবে? 9 ভাগ করবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই রিলেটেড প্রচুর অঙ্ক কিন্তু আসে, তো অবশ্যই তোমরা এই ডিভিজিবিলিটি রুল দেখে যাবে। এর পরে প্রশ্ন দেখো, চক্রবৃদ্ধি সুদে কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে মূলধন মানে প্রিন্সিপাল, আসল কি হচ্ছে? 10 ইয়ার্সে দ্বিগুণ হচ্ছে, মানে পি থেকে 2p হচ্ছে। এখন বলছে ওই নির্দিষ্ট পরিমাণ মূলধন কত বছরে 8 গুণ হবে, মানে 8p হবে, সেটা তোমাদের বার করতে হবে। এখন দেখো, 2কে যদি আমরা 3 বার গুণ করি, বা 2-এর পাওয়ার যদি 3 করি, তাহলে আমরা কি পাই? 8 পাই। ঠিক আছে, 2-এর পাওয়ার 3 করলে আমরা কি পাই? 8 পাই। তো এই যে পাওয়ারটা পেলাম 3, বা 2কে যতবার গুণ করলাম 3 বার, এই 3 দিয়েই যদি তুমি 10কে গুণ করো, তাহলে তোমার টাইমটা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? 10 3 10 30।
তার মানে চক্রবৃদ্ধি সুদে রাখা কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? 30 বছরে 8 গুণ হবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার, এখানে তো 30 নেই, তো এটাকে 30 করে নাও, অপশন নাম্বার ডি। তো 30 বছরে কী হবে? 8 গুণ হবে। এর পরের প্রশ্ন দেখো, এক ব্যক্তি 2 টাকায় 3টে কলা কিনে 3 টাকায় 2টি কলা বিক্রয় করে, শতকরা লাভের পরিমাণ নির্ণয় করো। তো এই টাইপের অঙ্ক থাকলে এক সাইডে তোমরা টাকাটা লিখবে, টাকা, আর একটা সাইডে যে দ্রব্যটা দেওয়া আছে, কলা দেওয়া আছে, তাহলে আমি বি লিখলাম ব্যানানা। 2 টাকায় কটা কলা কিনছে? 3টে, আর দিচ্ছে 3 টাকায় 2টো কলা। তো আমরা কি করব, এখানে এইভাবে কোনাকুনি গুণ করে নেব। নিলে আমরা ক্রয় মূল্য সিপি কস্ট প্রাইস কত পাবো? 2 দুগুণে 4, আর এসপি কত পাবো? 3 তিরিকে 9। ঠিক আছে, এইভাবে গুণ করে। তো এটা হচ্ছে এই প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে ক্রয় মূল্য, পরের যেটা পেলাম সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন দেখো প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সবাই জানো। তো এসপি থেকে সিপি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কত হচ্ছে? 9 বিয়োগ 4 মানে 5। ঠিক আছে, তাহলে প্রফিট কত? 5। তাহলে 4-এর সাপেক্ষে প্রফিট কত হয়? 5। 1-এর সাপেক্ষে কত? 5/4। আর 100-এর সাপেক্ষে বের করলে আমাদের লাভের পরিমাণ বেরিয়ে যাবে। তার 2500, 5 25 125। এইভাবে করতে পারো, বা এইভাবে তোমরা সবাই জানো এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%, এটাই হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। কারণ 4-এর সাপেক্ষে 5 প্রফিট হচ্ছে, 100-এর সাপেক্ষে কত, এটাই। আর কিছুই নেই। এই টাইপের অঙ্ক বারবার করিয়েছি, অনেকবার করিয়েছি। যদি বুঝতে না পারো কেউ, অবশ্যই কমেন্টে জানিও। পরের অঙ্ক কী বলছে দেখো, মীরা তার গতিবেগ 24 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা করলে একটি স্টেশনে পৌঁছাতে তার স্বাভাবিকের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। আমরা অনেকেই জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। যখন ডিস্টেন্সটা ধ্রুবক থাকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট যদি পথের কথা বলা হয়, সেটা যদি চেঞ্জ না হয়, ঠিক আছে, ধ্রুবক কনস্ট্যান্ট আছে, তার মানে কি হবে? স্পিড ব্যস্তানুপাতিক হয়ে যাবে 1/t, মানে সময়ের সাথে যে দূরত্বের বা গতিবেগের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ গতিবেগ যেটা হবে, সময় সবসময় তার কী হবে? বিপরীত হবে, অপোজিট হবে। এখানে দেখো মীরার গতিবেগ দিয়ে রেখেছে, স্পিড দিয়ে রেখেছে, প্রথম ক্ষেত্রে 24 কিলোমিটার প্রতি ঘন্টা, আর পরবর্তী ক্ষেত্রে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন আমরা গতিবেগটাকে কেটে ছোটো করে নিলাম, 4 6 24 আর 5 6 30। তার মানে এটা তার কী হয়ে গেল? মীরার গতিবেগের অনুপাত। এখন টাইমটা কী হবে বলেছে? গতিবেগের সাথে সবসময় তার বিপরীত হয় টাইম। তাহলে যখন মীরার গতিবেগের অনুপাত 4, তখন তার টাইম লাগবে কত? 5 অনুপাত। ঠিক আছে, যখন মীরার গতিবেগের অনুপাত 4, তখন তার টাইম লাগবে কত? 4 অনুপাত। তো এইভাবে কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মানে প্রথম ক্ষেত্রের গতিবেগ কী হয়ে যাবে? দ্বিতীয় ক্ষেত্রের টাইম হয়ে যাবে, আর দ্বিতীয় ক্ষেত্রের গতিবেগ প্রথম ক্ষেত্রের টাইম হবে। এখন দেখো তার গতিবেগ বাড়িয়েছে, সেই কারণে টাইম তার কম লাগছে। গতিবেগ বাড়লে টাইম কম লাগে, 1 অনুপাত কম লাগছে। দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ বেশি, টাইম কম লাগছে। তো আর এই 1 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে? 1 ঘন্টা দেওয়া আছে, 1 আওয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে টাইম লাগছিল কত? 4 অনুপাত। তাহলে 4 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 4 অনুপাতের ভ্যালু হবে 4 আওয়ার। তো আমরা টাইম পেয়েছি 4 ঘন্টা। আমাদের যে গতিবেগ কত? 30 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটাও আমরা পেয়েছি, কারণ দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ কত? 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো 4 × 30 করলে কত হবে? 120 কিলোমিটার। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো টাইম তো টি ইকুয়াল টু 4 পেয়েছি, গতিবেগ এস ইকুয়াল টু 30 দেওয়া আছে, তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম করে দাও ফর্মুলায়, 30 × 4 120। পরের প্রশ্ন দেখো কী বলছে, এক ব্যক্তি 178 টাকা করে 2টি বই বিক্রয় করে প্রথমটিতে 14% ক্ষতি আর দ্বিতীয়টিতে 14% লাভ করে, মোটের ওপর শতকরা কত লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো এই যে টাকাটা দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের দিয়েছে শুধু কনফিউজ করার জন্য। একবার দেখো, একবার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে, তার মানে 14% লস হচ্ছে, আর একবার কি হচ্ছে? 14% প্রফিট হচ্ছে। তো +14 লিখলাম আমি। 14% কী হচ্ছে? প্রফিট হচ্ছে। তার মানে যখন পর এইভাবে পার্সেন্টেজে চেঞ্জ হয়, তখন আমরা কি করি? তখন আমরা কিন্তু যে সাকসেসিভ পার্সেন্টেজের যে ফর্মুলা, সেটা ইউজ করি। তার মানে দেখো এই ফর্মুলা আমি তোমাদের বলেছিলাম, একবার x% বাড়ছে আর একবার y% বাড়ছে, তার মানে x + y + xy বাই হচ্ছে 100%। ঠিক আছে, এইভাবে কিন্তু ফর্মুলা ইউজ করি। তো এখানে দেখো মনে করো x এর ভ্যালু -14 প্লাস y এর ভ্যালু হচ্ছে 14 প্লাস কী হলো? x হচ্ছে মাইনাস, y হচ্ছে +14 বাই হচ্ছে 100। কারণ একবার ক্ষতি হচ্ছে আর একবার লাভ হচ্ছে। তো
তো -14 থেকে +14 ক্যান্সেল হয়ে গেল, আর 14 14 196 মাইনাস আছে নিচে 100, তার মানে হচ্ছে 1.96 মাইনাস আছে, এই জন্য কী হবে, লস হবে। তো ক্ষতি কত, ক্ষতি 1.96%। যখন এরকম পর কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ হতে থাকবে সাকসেসিভলি, তো তোমরা কী করবে, এই ফর্মুলা ইউজ করবে, আশা করি তোমাদের অঙ্ক জাস্ট সেকেন্ডে হয়ে যাবে। এর পরের প্রশ্ন কী বলছে দেখো, একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 75% নম্বর পেয়েছে এবং 60% নম্বর পাওয়া অন্য ছাত্রের নম্বরের চেয়ে 30 নম্বর বেশি পেয়েছে, তাহলে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? এখন ধরো পরীক্ষার সর্বোচ্চ নম্বর হচ্ছে 100%, আর 75% নাম্বার পেয়ে সে 60% নাম্বারের যে পেয়েছে তার থেকে কত বেশি পেয়েছে, তো এদের যে ডিফারেন্স সেটা হচ্ছে 30 নম্বর। তার মানে কী হয়ে যাচ্ছে, 15%-এর ডিফারেন্স 30, ঠিক আছে। তো 1%-এর ডিফারেন্স কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তার 1% মানে কত হবে, 2 হবে। আর তোমার 100% মানে কত হয়ে যাবে, 200, ঠিক আছে। 15%-এর ভ্যালু যদি 30 হয়, 1%-এর ভ্যালু 2 আর 100%-এর ভ্যালু 200। আশা করি বুঝতে পেরেছো, অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত ছিল, 200 নাম্বার ছিল। এর পরের প্রশ্ন দেখো, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। তো টাইম পিরিয়ডটা মনে রাখবে 3 বছর, 3 ইয়ার্স। যদি 1% বেশি সুদে রাখা হতো তাহলে কত হতো, 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। ওই অর্থের পরিমাণ কত? তো দেখো 3 বছরের জন্য তুমি রাখছো, এবারে যদি 1% বেশি সুদে রাখতে, তাহলে 3 বছরে কত সুদ বেশি পেতে, 3 অনুপাত সুদ বেশি পেতে। মনে করে এখন যদি সুদ পাও এক্স আর 1% করে X%, তাহলে আর যদি 1% করে বাড়াও তাহলে কী হবে, X+3% বাড়বে, প্রত্যেক বছরে 1 করে বাড়ছে। তো এটা মনে রাখবে। এখন দেখো, এখন এখানে কি দেওয়া আছে, রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। তার মানে কি, তার মানে এই যে 3%-এর ভ্যালু, 3%-এর ভ্যালু কত দেওয়া আছে, 5100 টাকা। কারণ 1% বেশি সুদে রাখছো, তাহলে প্রত্যেক বছর 1% করে 3 বছরে কত পার্সেন্ট বেশি রাখছো, 3%। আর এই জন্য তো তুমি 5100 টাকা অতিরিক্ত পাচ্ছ, 3% অতিরিক্ত রাখছো বলে বেশি সুদে। তো 1%-এর ভ্যালু কত হয়ে যাবে, 1%-এর ভ্যালু হবে 3 17 51 1700। আর বলেছে ওই অর্থের পরিমাণ কত, ধরি অর্থের পরিমাণ আমরা 100%, তার মানে কী হয়ে যাবে, 17-র পিছনে আরও 2টো শূন্য লাগাও, 1,70,000 টাকা। তো ওই অর্থের পরিমাণ কত, 1,70,000 টাকা। আশা করি কোনো কঠিন কিছুই নেই, জাস্ট এখানে কি করেছি, 3 বছরের জন্য 1% বেশি করে সুদ রাখলে প্রত্যেক বছরে 1% করে মানে বেশি রাখছে, তার মানে 3 বছরে সে 3% এক্সট্রা রাখছে। 3%-এর ভ্যালু দেওয়া আছে 5100, এখান থেকে আমরা 100% বের করে নিলাম। তো বন্ধুরা পরের অঙ্কটা দেখো, খুব ভালো একটা অঙ্ক। একজন দুধওয়ালা 80 লিটার দুধ 1900 টাকায় কিনে তাতে 15 লিটার জল মেশালেন। তিনি যদি প্রতি লিটার 22 টাকায় বিক্রি করেন, তার লাভের শতাংশ কত হবে? এখন দেখো, প্রথমে সে 80 লিটার দুধ, বিশুদ্ধ দুধ কিনছিল কত, 1900 টাকায়। এখন সে জল মিশিয়েছে, জল মেশানোর পরে তার দুধ কত হচ্ছে, 95 লিটার হয়ে যাচ্ছে। এখন 95 লিটার দুধের দাম 1900 টাকা। ওকে, এটাই হচ্ছে তার ক্রয় মূল্য। তো 95 লিটারের দাম যদি 1900 টাকা হয়, তাহলে 1 লিটারের দাম কত হবে, 95 দুগুণে 190, মানে 20 টাকা। তো এই 20 টাকাই হচ্ছে তার সিপি, আর বিক্রি করছে সে 22 টাকায়, তাহলে তার এসপি কত, এসপি হচ্ছে 22 টাকা। লাভ কত, 2 অনুপাত। তো 2 অনুপাত লাভ হয় কত এর সাপেক্ষে, 20 এর সাপেক্ষে। তো 100 এর সাপেক্ষে কত হবে, 5 20 100, 5 দুগুণে 10%। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো কিন্তু ইস্যু নেই এখানে, একদম সহজ অঙ্ক। আর এই টাইপেরই অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে। পরের প্রশ্ন, নল ও চৌবাচ্চা থেকে একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয় আর ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। তাহলে এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হচ্ছে আর ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হচ্ছে। তো ওই যে ট্যাঙ্কের ক্যাপাসিটি, ঠিক আছে, ওই যে ট্যাঙ্কে যেখানে জল আমরা ভরছি, তার ক্যাপাসিটি বের করতে গেলে এই 6 আর 2 এর এলসিএম করতে হবে। 6 আর 2 এর এলসিএম মুখে মুখে হয়ে যাবে 6। তো মনে করো ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 6 লিটার, আর এই যে এক্স নল এটা 2 ঘন্টায় ভর্তি করে, তার মানে সে 1 ঘন্টায় কত লিটার ভর্তি করবে, 3 লিটার ভর্তি করবে। আর এই যে ওয়াই নল সে 1 ঘন্টায় 1 লিটার ভর্তি করবে। এখন বলছি দেখো, সকাল 10টায়, সকাল যখন 10টা বাজে, সকাল যখন 10টা 10 AM, তখন কি হচ্ছে, তখন এক্স নল খোলা হচ্ছে। তো এক্স নল খোলা হলে সে 1 ঘন্টায় 3 লিটার পূরণ করবে, ঠিক আছে। 1 ঘন্টায় 3 লিটার ফিল করলে আর বাকি থাকে কত, বাকি থাকে 3 লিটার। এবারে দেখো, সকাল 11টায় এক্স আর ওয়াই দুটোই খোলা হচ্ছে। তো এই বাকি 3 লিটার এক্স আর ওয়াই কী করবে, ফিল করবে, ভর্তি করবে। আর এক্স আর ওয়াই 1 ঘন্টায় কত লিটার জল ভর্তি করে, 4 লিটার।
তাহলে এই 3 লিটার জল ভর্তি করতে এক্স আর ওয়াই কত টাইম লাগবে? 3/4 আওয়ার। ঠিক আছে, তো এখানে দেখো এখানে তো 1 ঘন্টা এক্স নল জল মানে ভর্তি করেছে, তার মানে টোটাল লাগছে 1/3/4 ঘন্টা। ঠিক আছে, আর এই 3/4 ঘন্টাকে যদি তুমি মিনিটে করো তার মানে কত হবে? 60 দিয়ে গুণ করো, 4 15 60, 3 15 45, তো 1 ঘন্টা 45 মিনিট। তার মানে 10টার সময় তার সে পাইপ খুলছে আর 1 ঘন্টা 45 মিনিট তার টাইম লাগছে। তার মানে কত সময়, কোন সময় যদি ওয়াই নট ট্যাঙ্কটি ভর্তি হবে? তো 11টা 45 মিনিটে। ঠিক আছে, 11টা 45 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। তো এইখানে কিন্তু একটু সময়ের ব্যাপার আছে, এই কনসেপ্টটা একটু ভালো করে নেওয়ার চেষ্টা করো তোমরা। যদি বুঝতে না পারো ভিডিওটা পজ করে দেখবে। আবার বলছি, সকাল 10টায় এক্স নল খুলেছিল, আর এক্স নল 1 ঘন্টায় 3 লিটার পূরণ করে। তো 1 ঘন্টায় 3 লিটার পূরণ করলে আর বাকি থাকছে কত? বাকি থাকছে ট্যাঙ্কে 3 লিটার থাকছে। আর এই ট্যাঙ্কে 3 লিটার এক্স আর ওয়াই 11টার সময় দুটোই খোলা হচ্ছে। তো 1 ঘন্টায় তারা 4 লিটার পূরণ করে। তো এই 3 লিটার পূরণ করতে তারা কত সময় নেবে? 3/4 আওয়ার। তো 3/4 আওয়ার মানে কত? 45 মিনিট। তার মানে 1 ঘন্টা 45 মিনিট, সকাল 10টা বাজার 1 ঘন্টা 45 মিনিট পরে কিন্তু ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। এবার তোমরা পরের অঙ্কটা দেখো, খুব ভালো একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক যারা পারবে তার মানে তারা পুলিশ পরীক্ষায় যে 25টা অঙ্ক হবে 25টা অঙ্কই করে আসতে পারবে। 8 দিন ধরে কাজ করার পর রাখি দেখতে পান যে এখনও পর্যন্ত মাত্র 10% কাজ শেষ হয়েছে। অর্থাৎ 8 দিন কাজ করে রাখি দেখতে পায় মাত্র মোট কাজের 10% কাজ শেষ হয়েছে। তিনি পুনমকে নিয়োগ করেন, যিনি রাখির চেয়ে 20% বেশি দক্ষ। তার মানে রাখি আর পুনম এখানে দুটো ক্যারেক্টার আছে। তো 20% বেশি দক্ষ, 20%-এর ভগ্নাংশ মানে কত? 1/5। তার মানে কি রাখির চেয়ে 20% দক্ষ। তার মানে এই যে নিচে যে অনুপাতটা পেলাম সেটা হচ্ছে রাখির অনুপাত, 5 অনুপাত। রাখির চেয়ে কে দক্ষ? পুনম দক্ষ। কত বেশি? 1 অনুপাত বেশি। তার মানে কত হয়ে যাবে? সে তার যে মানে কাজের দক্ষতা সেটা হচ্ছে কত? 6 অনুপাত। ওকে, এখন আমরা এখানে ধরে নিই রাখি একদিনে 5টা কাজ করে আর পুনম একদিনে 6টা কাজ করে। তার মানে 8 দিন ধরে রাখি কাজ করেছে। 8 দিন ধরে কাজ করলে টোটাল কাজ কত হবে? একদিনে 5টা কাজ করে টোটাল 8 দিনে 40টি কাজ হবে। ওকে, আর এই 40টি কাজ কে করেছে? রাখি। আর তার বদলে কত শতাংশ কাজ শেষ হয়েছে? 10%। তো 10% কাজ যদি 40-এর সমান হয় আর বাকি কত থাকছে? 100%-এর মধ্যে যদি 10% কাজ হয়ে যায় বাকি থাকে 90%। তাহলে বলেছে বাকি কাজটি শেষ করতে কতদিন লাগবে? তো 90% কাজ মানে কত হয়ে যাবে? 10-এর সঙ্গে 9 গুণ করো, 90 হয়। তো এখানে 40-এর সঙ্গে 9 গুণ করলে কত পাচ্ছ? 360। তো 360 হচ্ছে কিন্তু বাকি কাজ। এই বাকি কাজ শেষ করতে তাদের কতদিন লাগবে? তো রাখি একদিনে 5টা কাজ করে, পুনম একদিনে 6টা কাজ করে, তাহলে 360টি কাজ করতে তাদের সময় লাগবে 5 + 6 = 360/11 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অপশন নাম্বার 1। এরপরে দেখো, খুব ভালো একটা অঙ্ক। একজন দোকানদার কোনো জিনিসে 10% ছাড় দেওয়ার পরেও 10% লাভ অর্জন করে, ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে কত শতাংশ বেশি? তো এই অঙ্কটা আমি তোমাদের 2, 3, 4টে ভাবে কিন্তু করে দিতে পারি। তো দেখো, একটা ফর্মুলা আছে সিপি অনুপাত এমপি। সিপি মানে কস্ট প্রাইস, এমপি মানে মার্কস প্রাইস, ধার্য মূল্য। তো এর কীভাবে বের করি? দেখো, 100 থেকে যেটা ছাড় দিচ্ছে সেটা বিয়োগ, অনুপাত 100 থেকে যেটা লাভ করছে সেটা হচ্ছে যোগ। তাহলে কত হচ্ছে? 90 অনুপাত 110। তার মানে কত হচ্ছে? 9 অনুপাত 11। ঠিক আছে, তো বলছে ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে কত বেশি? তো ক্রয় মূল্য হচ্ছে 9, 9-এর থেকে কত বেশি? 2 অনুপাত বেশি। আর 100-এর সাপেক্ষে কত হয়ে যাবে? দেখো, 100-কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় 11.11, আর তার সাথে 2 গুণ করো, তার মানে কি হচ্ছে? 22.22%। তাহলে ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে কত বেশি? 22.22% বেশি। এইভাবে যদি না করতে চাও তাহলে কি করবে? দেখো, মনে করো একটা মিডল ভ্যালু হচ্ছে 0, এখান থেকে তুমি 10% ছাড় দিচ্ছ মানে -10 করো, আর এখান থেকে তুমি 10% লাভ করতে চাইছো মানে +10 করো %। তো এদের মধ্যে ডিফারেন্স কত হবে? 10 -10 মানে হচ্ছে 20%। ঠিক আছে, এখান থেকে তোমার 20টা ঘর অতিক্রম করলে তুমি কিন্তু লাভের মুখ দেখবে। তো 20%। তো এখানে লেখো 20, আর নিচে দেখো যেটা ছাড় দিচ্ছে 10%, তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে 90 হয়, ইন্টু 100, 0, এই 0 0 ক্যান্সেল হলো। দেখো, সেম আগের বার 2/9 ইন্টু 100। এই অঙ্কের আর একটা ফর্মুলা দেখাবো। এখানে দেখো 10% ছাড় দিচ্ছে, তো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। ছাড় সবসময় কিসের সাপেক্ষে দেওয়া হয়? মার্কেট প্রাইস, মার্ক প্রাইস। তো এমপি কত হবে? এমপি হবে 10,
60 দিচ্ছে, বিক্রয় মূল্য কত হয়ে যাবে 9। এরপরে দেখো 10% লাভ, লাভ সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হয় 1/10, 10% ফ্র্যাকশন ভ্যালু। তো এখানে দেখো যদি ক্রয় মূল্য 10 হয় তো এখানে বিক্রয় মূল্য কত হয়ে যাবে 11। এখন দেখো আমাদের বিক্রয় মূল্য সেম করতে হবে, তো আমরা এখানে অনুপাতের ক্ষেত্রে শিখেছি এর সামনে যেটা ফাঁকা আছে 11-এর সামনে কিছু নেবে না, এখানে 11 বসিয়ে দাও, 9-এর সামনে কিছু নেবে না, 9 বসিয়ে দাও। তো এখানে দেখো কী পাচ্ছ, 9-10কে 90 আর 11-10কে 110 এমপি। তো এইভাবে বের করতে পারো। তো ক্রয় মূল্য হচ্ছে 90 আর ক্রয় মূল্যের থেকে কত বেশি, 20 বেশি, ঠিক আছে, 20 বেশি, 100-এর সাপেক্ষে কত বেশি, এটা এইভাবে কাটাকাটি করলে তোমরা আবার সেই 22.22% পেয়ে যাবে। তো একটা অঙ্ক তোমাদের আমি তিনটে ভাবে কিন্তু দেখালাম। এরপরে দেখো একজন ব্যবসায়ী 19,500 টাকায় দুটি ঘোড়া কিনেছিলেন, তিনি 20% লোকসানে আর অন্যটি 15% লাভে বিক্রি করেছিলেন। প্রতিটি ঘোড়ার বিক্রয় মূল্য একই হলে তাদের ক্রয় মূল্য কত? তো এটাকে তোমরা এইভাবে ফ্র্যাকশন ভ্যালু বের করে করতে পারো। তো একটা 20% লোকসান, হ্যাঁ, তো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। লোকসান হচ্ছে, তাহলে সিপি যদি 5 হয় তাহলে এসপি কত হবে, এসপি হচ্ছে 4 অনুপাত লোকসান হচ্ছে। এরপরে 15% প্রফিট, তো 15%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/20। তার মানে সিপি যদি 20 হয় তাহলে প্রফিট হচ্ছে এখানে এসপি হচ্ছে 30। এখন বলেছে দেখো বিক্রয় মূল্য সেম, তো বিক্রয় মূল্য আমরা সেম করবো, একে 23 দিয়ে গুণ করলাম, তো একে 23 দিয়ে গুণ করলাম মানে অনুপাতের এক সাইডে যে সংখ্যা দিয়ে তুমি গুণ করবে অপর সাইডে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো ক্রয় মূল্যকেও 23 দিয়ে গুণ করতে হবে। এবারে দেখো এই যে বিক্রয় মূল্য 23 অনুপাত ছিল, একে 4 দিয়ে গুণ করলাম, তো অনুপাতে এই সাইডে আমাদের ক্রয় মূল্যকেও 4 দিয়ে গুণ করতে হবে। তো টোটাল ক্রয় মূল্য কত হচ্ছে দেখো, 5, 23, 115 আর 4, 20, 80, টোটাল ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 195। আর 195 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 19,500, কারণ এটাই হচ্ছে তার ক্রয় মূল্য, তো 19,500। তো এটাকে যদি তুমি কাটো তো এক অনুপাতের ভ্যালু হয়ে যাবে 100। তো বলছে তাদের ক্রয় মূল্য কত, ঠিক আছে, তাহলে 115 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে 11,500 আর 80 অনুপাতের ভ্যালু হয়ে যাবে 8,000। তো এটাই হচ্ছে ওই দুটো ঘোড়ার ক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম ফ্র্যাকশন ভ্যালু ইউজ করে কিন্তু তোমরা জাস্ট এর পরের অঙ্ক দেখো কী বলছে, দুটি সংখ্যার লসাগু 270, সংখ্যা দুটির গসাগু 9 হলে সংখ্যা দুটির যোগফল 99 হলে সংখ্যা দুটির পার্থক্য কত? তো এখানে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম কি, লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের গুণফল, ঠিক আছে, সংখ্যা দুটির অনুপাতের গুণফল ইন্টু হচ্ছে গসাগু, ওকে। এটা আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম। লসাগু ইকুয়াল টু কি, সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তো আমি ধরে নিলাম সংখ্যা দুটির একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই, ঠিক আছে, একটা সংখ্যার অনুপাত এক্স আর একটা সংখ্যার অনুপাত ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই। তো এখানে দেখো লসাগু গসাগু দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল এক্স ওয়াই ইকুয়াল টু কী হয়ে যাবে, লসাগু 270 আর গসাগু হচ্ছে 9, তার মানে কী হয়ে গেল 30। এখন দেখো এই যে এক্স ওয়াই 30, তো আমি যদি এই 30টাকে ভাঙি পরস্পর মৌলিকের আকারে বা কো প্রাইম নাম্বার হিসেবে, তাহলে কি পাবো 5 আর 6, ঠিক আছে, 5 আর 6, 5, 6, 30। তার মানে একটা সংখ্যার অনুপাত যদি 5 হয় আর একটা সংখ্যার অনুপাত কত হয়ে যাবে 6 হবে, ঠিক আছে। আর এদের মধ্যে পার্থক্য কত অনুপাত, 1 অনুপাত। আর এই একের সাথে জাস্ট গসাগুটা গুণ করো, তাহলে কি চলে আসবে, সংখ্যা দুটির পার্থক্য চলে আসবে, ঠিক আছে। কারণ কি বলতো, কারণ দুটো সংখ্যা আমরা পাচ্ছি, একটা সংখ্যার অনুপাত 5 আর একটা সংখ্যার অনুপাত 6, তাহলে সংখ্যা দুটি কী হবে, 5, 9, 45 আর 6, 9, 54। এখান থেকে তুমি সংখ্যা দুটোও বের করতে পারবে। তো 45 থেকে 54 বিয়োগ করো, সংখ্যা দুটির পার্থক্য হচ্ছে 9 অনুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের গুণফল ইন্টু হচ্ছে গসাগু। এই ফর্মুলা ইউজ করে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন তোমরা করতে পারবে। কারণ এখনকার পরীক্ষার সময় তোমাদের ওই যে সংখ্যার আকারে দিয়ে দিল যে এই 720, 240, 160 এর গসাগু বের করে, এই টাইপের অঙ্ক কিন্তু এখন কম থাকে, কারণ এইগুলো দিয়েই তোমাদের বড় বড় অঙ্ক দিয়ে দেবে। বা ওই যে ভগ্নাংশ আকারে এগুলো দেয়, অবশ্যই দেখবে, কারণ ভগ্নাংশ আকারে মনে করো 3/5, 2/7, 4/8 এর গসাগু নির্ণয় করে। তো এরকম বললে উপরেরগুলো গসাগু আর নিচেগুলো লসাগু, খুবই ইজি। তো আস্তে আস্তে সবই করিয়ে দেবো, কোনো ইস্যু নেই। আজকের ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।